ক্লাস 7 ভূগোল ক্লাস। আগের দিনে আমরা পড়েছিলাম এশিয়ার জলবায়ু বৈচিত্র্যের কারণ। আজকে দেখব এশিয়ার জলবায়ু শ্রেণীবিভাগ। 92 পাতা পড়ব। আগে উপরে ছোট একটা ম্যাপ আছে, ম্যাপটার দিকে নজর দাও। ম্যাপটা বিভিন্ন রঙের ম্যাপ আছে 92 পাতার উপরের দিকে। কোন রঙটা মানে কি বা কোন রঙটা কোন জিনিসের বিবরণ দিচ্ছে সেটা নিচের দিকে দেখো ছোট ছোট বক্স করে লেখা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ দেখো ছোট্ট মতো একটা প্রথম বক্সটা দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। হালকা সবুজ রং দিয়ে দেখিয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপরে দেখো একটা হালকা ব্লু আছে, সেটা দেখাচ্ছে মরু জলবায়ু অঞ্চল। তারপরে একটা বাদামি রঙের অঞ্চল দেখাচ্ছে, যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এইভাবে সব জলবায়ু অঞ্চলকে বিভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। আমি বোর্ডে তোমাদের সেগুলোকে দেখাবো, তার সম্পর্কে কিছু কিছু তথ্য বলে দেব। চলো ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা পড়বো এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে। এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের জলবায়ু দেখা যায়, সেটা আমরা আগের দিনে পড়ে এসেছিলাম। তার কারণগুলো কি কি ছিল। আজকে দেখব কোথায় কোথায় কি কি জলবায়ু দেখা যায় আর ওই জলবায়ুর কি কি বৈশিষ্ট্য রয়েছে। শুরু করি তাহলে ক্লাসটা। প্রথমে দেখবো আমরা নিরক্ষীয় জলবায়ু। এশিয়া মহাদেশের এই অঞ্চলটাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। এই অঞ্চলটাতে যে যে দেশগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ওইখানটাতে কোন কোন দেশগুলো রয়েছে যদি বুঝতে অসুবিধা হয়, যদি থাকে রাজনৈতিক ম্যাপ একটা দেখি, দাঁড়াও বইটার দিকে। হ্যাঁ, পাতা নাম্বার 82-তে চলে যাও, ওইখানটায় পেয়ে যাবে। ম্যাপ ধরে মেলাও কোন কোন দেশগুলো ওইখানে আছে যেখানটাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। তাহলে এই অঞ্চলটাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখতে পাই। কি বললাম লাইনটা? এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে নিরক্ষীয় জলবায়ুকে দেখা যায়। মোটামুটিভাবে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা নিরক্ষীয় জলবায়ুটাকে দেখতে পাবো। কোন কোন দেশগুলো আছে এখানে, এই জায়গায় কোন কোন দেশগুলো আছে? এখানে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে রয়েছে ভিয়েতনাম, তারপরে রয়েছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। এই জায়গাগুলোতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। তাহলে এশিয়া মহাদেশের কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ুকে দেখতে পাবো সেটা বুঝতে পারলে। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে মোটামুটিভাবে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে যে সমস্ত দেশগুলো আছে সেখানে আমরা এই জলবায়ুটা দেখতে পাবো। কোন কোন দেশ? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কাটাকে দেখে রাখো, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এইখানটা রয়েছে মালদ্বীপ, এটা মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, ভিয়েতনাম। এই দেশগুলোতে আমরা এশিয়া মহাদেশের নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে কোন কোন প্রথম যেখান থেকে যে কোশ্চেনগুলো যেগুলো আসে, এশিয়া মহাদেশের কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, এরকম যে কোশ্চেন হতে পারে। ডাইরেক্ট কোশ্চেন কোথায় দেখতে পাবো, এশিয়া মহাদেশের কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, তখন এই দেশগুলোর নাম লিখতে হবে। আবার দেখাচ্ছি দেশগুলো একবার দেখো। এখানটা রয়েছে মালদ্বীপ, তার পাশে রয়েছে শ্রীলঙ্কা, তারপরে এটা রয়েছে আমাদের ইন্দোনেশিয়া, তার পাশে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। এই দেশগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। একটা অবস্থান দিয়ে কোশ্চেন আসতে পারে, আর একটা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, এইভাবে কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা দুটো পার্টে আসতে পারে অথবা একসঙ্গে আসতে পারে। একসঙ্গে যদি আসে কোশ্চেনটা, তাহলে কোশ্চেন হয়ে যাবে একটু বড়, তার উত্তরটা একটু বড় হয়ে যাবে। ডাইরেক্ট কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ুর বিবরণ দাও, এশিয়া মহাদেশের নিরক্ষীয় জলবায়ুর বিবরণ দাও। তখন তোমাদের সেখানে এশিয়া মহাদেশের নিরক্ষীয় জলবায়ুর অবস্থানটাকেও লিখতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলোকেও লিখতে হবে। কিন্তু যদি কোশ্চেনেতে শুধুমাত্র অবস্থান জানতে চায়, তাহলে অবস্থানে এই দেশগুলোর নাম লিখবে, আর যদি বৈশিষ্ট্য জানতে চায় তখন বৈশিষ্ট্যগুলো লিখবে। তো নিরক্ষীয় জলবায়ুর কী বৈশিষ্ট্য আমরা এর আগের ক্লাসেও পড়ে এসেছি। নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর ধরে প্রচুর উষ্ণতা দেখতে পাই। বার্ষিক গড় উষ্ণতা
30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে। বার্ষিক গড় উষ্ণতা সবসময় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকবে নিরক্ষীয় জলবায়ুতে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 200 সেন্টিমিটারেরও বেশি। বোর্ডেতে লিখেও দেবো বৈশিষ্ট্যগুলো, একটু নজর দাও, আর খাতায় যদি পারো তো নোট ডাউন করো। তাহলে নিরক্ষীয় জলবায়ুর আমরা দুটো বৈশিষ্ট্য এখানে দেখতে পেলাম। বার্ষিক গড় উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারেরও বেশি। নিরক্ষীয় জলবায়ুর দুটো বৈশিষ্ট্য আমরা দেখলাম। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো, এখানে প্রতিদিন বিকালে পরিচলন বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকালে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে, সেই জন্য একে বলা হয় 4 o'clock রেন। 4 o'clock রেন। এখান থেকে যে কোশ্চেনটা হয়, কোন জলবায়ু অঞ্চলকে 4 o'clock রেন বলা হয়, এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে 4 o'clock রেন বলা হয়। কেন 4 o'clock রেন বলা হয়? কারণ এখানে প্রতিদিন বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে থাকে। তাহলে নিরক্ষীয় জলবায়ুর তিনটে বৈশিষ্ট্য দেখলাম। বার্ষিক গড় উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি, আর এখানে প্রতিদিন পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে, তাই একে 4 o'clock রেন বলা হয়। তাহলে আমরা কি কি শিখলাম এখনো পর্যন্ত? এশিয়া মহাদেশে কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, কোশ্চেনগুলো বোঝেন একটু ভালো করে। কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, দেশগুলোর নাম আর তাদের অবস্থান দেখলাম ম্যাপেতে, সেই সঙ্গে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দেখলাম। তিনটে বৈশিষ্ট্য নোট ডাউন করে দিলাম। তাহলে এখনো পর্যন্ত আমরা শিখলাম কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, দেশগুলোর নাম কি। আবারও বলছি, এইখানটা রয়েছে মালদ্বীপ, এটা শ্রীলঙ্কা, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এই দেশটা ইন্দোনেশিয়ারই অংশ, তার পাশে রয়েছে মালয়েশিয়া, তারপর রয়েছে থাইল্যান্ড, তারপর রয়েছে ভিয়েতনাম, এটা হচ্ছে ফিলিপাইন্স। তাহলে এই সমস্ত দেশগুলোতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যতে আমরা কি কি দেখলাম? বার্ষিক গড় উষ্ণতা থাকবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হবে 200 সেন্টিমিটারেরও বেশি, আর এখানে প্রতিদিন বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। যেহেতু বিকালের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে, তাই একে 4 o'clock রেন বলা হয়। এইটা লাইন দিয়ে কোশ্চেন যেটা এসে থাকে, নিরক্ষীয় জলবায়ুকে 4 o'clock রেন বলা হয়। শুদ্ধ না অশুদ্ধ আসতে পারে, বা 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়, এটাও কোশ্চেন হতে পারে। উত্তর আসবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আশা করি এইটুকুটা বোঝা গেছে। এবার নিরক্ষীয় জলবায়ুর পরে আমরা দেখব মরু জলবায়ু। এশিয়া মহাদেশের কোথায় কোথায় মরু জলবায়ু দেখা যায়, কোন কোন দেশে মরু জলবায়ু দেখা যায়। আমি আগের দিনে মরুভূমিটাও তোমাদের দেখিয়েছিলাম। তো যে যে জায়গায় আমরা মরুভূমি দেখতে পাচ্ছিলাম, সেই অংশে মরু জলবায়ু দেখা যাবে। কোন কোন জায়গাগুলো একটু চেনো, মরু জলবায়ু কোথায় দেখতে পাবো? আরব মরুভূমি, এটা হচ্ছে আরব মরুভূমি। এখানটা ছিল ভারত পাকিস্তানে থর মরুভূমি, থর মরুভূমি। আর এখানটা আমরা পড়েছিলাম মঙ্গোলিয়ার মরুভূমি, গোবি মরুভূমি। তাহলে এশিয়া মহাদেশের কোথায় কোথায় মরু জলবায়ু দেখতে পাবো, যদি কোশ্চেন আসে, যদি উত্তরে লিখো থর মরুভূমি, আরব মরুভূমি এবং গোবি মরুভূমিতে আমরা মরু জলবায়ু দেখতে পাবো। তাহলে কোশ্চেন আসতে পারে এখানে, এশিয়া মহাদেশের কোথায় কোথায় মরু জলবায়ু দেখা যায়। কোশ্চেনগুলো বোঝো, কোশ্চেন কেমন ভাষায় হতে পারে, তিনটে ভাষায় কোশ্চেন হতে পারে। দেখা যাবে এশিয়া মহাদেশের কোথায় কোথায় মরু জলবায়ু দেখা যায়। এই কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনের উত্তরেতে আমরা শুধু মরুভূমির নাম দিয়েও উত্তর লিখতে পারি, অথবা দেশগুলোর নাম দিয়েও লিখতে পারি। যদি দেশগুলোর নাম দিই, তাহলে থর কোথায় আছে? পাকিস্তান আর ভারত। থর কোন কোন দেশে আছে? পাকিস্তান আর ভারত। গোবি মরুভূমি কোথায় আছে? মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে, সেই মঙ্গোলিয়াতে আছে গোবি মরুভূমি।
এবার আরব মরুভূমি, এখানে 6টা দেশ আছে। 6টা দেশ ম্যাপ খুলে একবার দেখো। প্রথমে যে ম্যাপটা বলেছিলাম রাজনৈতিক ম্যাপটা, ওই জায়গাটাতে কোন কোন দেশগুলো আছে ম্যাপ খুলে একবার দেখে নাও। পাতা নাম্বার 82-তে আছে কোন কোন দেশগুলো, ওইখানটা আমরা দেখতে পাবো। দেখো সৌদি আরব পাবো, ইয়েমেন, ওমান, ইরাক, জর্ডন, কাতার, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে অতগুলো দেশ রয়েছে। ওইখানটাতে আমরা মরু জলবায়ু দেখতে পাবো এই জায়গাটাতে। তাহলে উত্তরে কি লিখতে পারি এই কোশ্চেনটা? এশিয়া মহাদেশের আরব মরুভূমি, থর মরুভূমি ও গোবি মরুভূমিতে মরু জলবায়ু দেখা যায়। আশা করি বোঝা গেছে, কোশ্চেনটা বোঝা গেছে। এশিয়া মহাদেশে কোথায় কোথায় মরু জলবায়ু দেখা যায়? উত্তর কি আসবে? থর মরুভূমি, গোবি মরুভূমি ও আরব মরুভূমিতে মরু জলবায়ু দেখা যায়। এটা গেল অবস্থানটা দিয়ে। এবার আমরা দেখব মরু জলবায়ু কি বৈশিষ্ট্য। যেহেতু মরু জলবায়ু, তাই বার্ষিক উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। উষ্ণতা থাকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। মরু অঞ্চল তো খুব গরমের অঞ্চল, তাই উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এবার বৃষ্টিপাত, মরুভূমি বৃষ্টিপাত হয় না, তাই এখানেও বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হবে। সেই কমটা কতটা হবে? বৃষ্টিপাত হবে 25 সেমিরও কম, 25 সেমির কম। তাহলে উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, আর বৃষ্টিপাত হবে 25 সেন্টিমিটারেরও কম। আর কি বৈশিষ্ট্য? মরুভূমিগুলো দিনের বেলা যেমন গরম হয়, রাতের বেলা তেমন ঠান্ডা হয়ে যায়। দিনের বেলা প্রচুর গরম, রাতের বেলা প্রচুর ঠান্ডা। মরুভূমিতে দিনের বেলা যেমন প্রচুর গরম হয়, রাতের বেলা মরু অঞ্চল তেমনই শীতল হয়ে পড়ে। তাই মরুভূমিতে রাত্রিবেলাকে বলা হয় শীতকাল। মরু অঞ্চলকে রাত্রিবেলায় যে সময়টা তাকে বলা হয় শীতকাল। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি। দিন রাতে তাপমাত্রার পার্থক্য বেশি হয়। তাহলে এখানেও 3টে বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। প্রথম কোশ্চেন ছিল এশিয়া মহাদেশের কোথায় মরু জলবায়ু দেখা যায়, এরকম কোশ্চেন হতে পারে। এই দুটোটা আগে পড়েছি আমরা। এখন কোশ্চেন হতে পারে মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তাহলে কি লিখবো উত্তরটায়? মরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো, বলে 1, 2, 3 করে 3টে পয়েন্ট তুলে দেবো। এখানে বার্ষিক উষ্ণতার পরিমাণ 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম হয়। আর এখানে বা এই জলবায়ুতে দিন রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হয়। এই 3টে বৈশিষ্ট্য আমরা লিখবো। কোশ্চেনটা বোঝো, যদি অবস্থান বলে শুধু অবস্থান লিখবো, বৈশিষ্ট্য বললে শুধু বৈশিষ্ট্য লিখবো। কিন্তু যদি কোশ্চেন আসে এশিয়ার মরু জলবায়ু বিবরণ দাও, এশিয়ার মরু জলবায়ু বিবরণ দাও, এটা বড় কোশ্চেন, জলবায়ুর বিবরণ দাও, তখন আমাদের এই দুটোকেই লিখতে হবে। তখন এখানে অবস্থান বলে হেডিং করব, অবস্থান বলে হেডিং করে অবস্থানটা লিখবো। এখানে বৈশিষ্ট্য বলে হেডিং করে বৈশিষ্ট্য লিখবো। আশা করি ক্লিয়ার হয়েছে। 3টে কোশ্চেন লিখেছি। যদি মরু জলবায়ুর বিবরণ দেওয়া বলে কোশ্চেন আসে, তাহলে দুটোকেই লিখতে হবে। বাকি যদি স্পেসিফিক জানতে চাই কোথায় দেখা যায়, তখন শুধু অবস্থানটা, বৈশিষ্ট্য জানতে চাইলে শুধু বৈশিষ্ট্যটা লিখবো। যদি বিবরণ জানতে চাই, দুটো পার্টেই আমাদের লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা কি শিখলাম? এশিয়া মহাদেশে কোথায় কোথায় মরু জলবায়ু দেখতে পাবো আমরা, অবস্থানটা কি, কোথায় কোথায় মরু জলবায়ু দেখা যাবে। 3টে জায়গায় আমরা মরু জলবায়ু দেখতে পাবো। কোথায় সেটা? আরব মরুভূমি, থর মরুভূমি আর গোবি মরুভূমি। এই 3 জায়গায় মরু জলবায়ু দেখা যায়। মরু জলবায়ুর বৈশিষ্ট্য কি? এখানে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম, আর এখানে দিন রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয়। অর্থাৎ দিনের বেলা যেমনটা গরম হয়, রাত্রিবেলা ঠিক ততটাই ঠান্ডা হয়ে পড়ে। সেই জন্য মরু জলবায়ুকে রাত্রিবেলায় শীতকাল বলা হয়। মরুভূমিতে শীতকাল বলে কোনো ঋতু নেই, কিন্তু রাতটা এত ঠান্ডা হয়ে যায় যেন রাতটাই শীতকাল। শীতকালের মতো রাতটা ঠান্ডা হয়ে যায়। দিনের বেলা যেমনটা গরম থাকে, রাতটা ঠিক তেমনই ঠান্ডা হয়ে যায়।
তাহলে আমরা দুটো জলবায়ু পড়লাম। কী কী দুটো জলবায়ু পড়েছি? প্রথমে পড়েছি নিরক্ষীয় জলবায়ু, এখন দেখলাম মরু জলবায়ু। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? সমস্যা হওয়ার কথা না, এগুলো খুব সহজ সহজ জিনিস। এবার আমরা দেখব মৌসুমী জলবায়ু। আজকে আমরা 5টা জলবায়ু পড়বো, বাকিগুলো কালকে দেখবো, একদিনে শেষ করাবো না, অনেকটা বড় হয়ে যাবে। এবার আমরা দেখবো এশিয়া মহাদেশে কোথায় কোথায় মৌসুমী জলবায়ু দেখা যায়। এই জায়গাটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়। এখানে কোন কোন দেশগুলো রয়েছে ওই 82 পাতার ম্যাপ ধরে তোমরা দেখো কোন কোন দেশগুলো পাবো। এটা মৌসুমী জলবায়ু, এখানে কোন কোন দেশগুলো রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এটা কোন কোন দেশ আছে এখানে? এখানে আমরা পাবো পাকিস্তান, ভারত, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। এই সমস্ত দেশগুলোতে আমরা মৌসুমী জলবায়ু দেখতে পাবো। তাহলে একই রকমভাবে কোশ্চেনটা খালি পাল্টে যাবে, মরু জলবায়ু জায়গায় মৌসুমী জলবায়ু। এশিয়া মহাদেশে কোথায় কোথায় মৌসুমী জলবায়ু দেখা যায়, তখন উত্তরটা কি হয়ে যাবে? কোন কোন দেশগুলো এখানে আছে? পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার। এই দেশগুলোতে আমরা মৌসুমী জলবায়ু দেখতে পাবো। এবার আমরা অবস্থানটা হলো, এবার বৈশিষ্ট্যের দিকে দেখি। মৌসুমী জলবায়ুর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? উষ্ণতা, গ্রীষ্মকালে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, শীতকালে 10 থেকে 15 ডিগ্রি। এখন উষ্ণতার বৈচিত্র্য দেখলাম, শীতকালে একটা উষ্ণতা, গ্রীষ্মকালে একটা উষ্ণতা। আগেরটার ক্ষেত্রে দেখছিলাম না, উষ্ণতা গ্রীষ্মকালে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বা তার একটু বেশিও হয়ে যায়, শীতকালে 10 থেকে 15 ডিগ্রি থাকে। এবার বৃষ্টিপাত, কত বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার। মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? মৌসুমী বায়ু গ্রীষ্মকালে যেদিক থেকে প্রবাহিত হয়, শীতকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ শীত ও গ্রীষ্মের বিপরীতমুখী বায়ু প্রবাহ। শীত ও গ্রীষ্মের বিপরীতমুখী বায়ু প্রবাহ। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে মৌসুমী বায়ুর খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। শীতকালে এদিক থেকে হাওয়া দেয়, গ্রীষ্মকালে ঠিক তার উল্টো দিক থেকে হাওয়া দেয়। ওই জন্য গ্রীষ্মকালে আমরা দক্ষিণ দিকে জানলা খুলে রাখি ঘরে হাওয়া ঢোকার জন্য, আবার শীতকালে উত্তর দিকে জানলা বন্ধ করে দিই যাতে ঠান্ডা হাওয়াটা ঘরে না ঢোকে। তাহলে শীতকালে উত্তর দিক থেকে হাওয়া হয় আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে হাওয়া হয়ে থাকে। তাহলে আমরা কি শিখলাম? মৌসুমী বায়ু কোথায় কোথায় দেখা যায়? শুধু মরু জলবায়ু জায়গায় মৌসুমী জলবায়ু হয়ে যাবে। এশিয়া মহাদেশে কোথায় কোথায় আমরা মৌসুমী জলবায়ু দেখতে পাবো? এশিয়া মহাদেশে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এই অঞ্চলটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়। তারপরে কোশ্চেন আসতে পারে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তাহলে মৌসুমী জলবায়ুর কী কী বৈশিষ্ট্য দেখলাম? মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকালীন উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে এবং শীতকালীন উষ্ণতা থাকে 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত কেমন থাকে? মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার। আর কি দেখলাম? শীত ও গ্রীষ্মের বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আর এই 3 নম্বর বৈশিষ্ট্যটাই হচ্ছে মৌসুমী বায়ুর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো অসুবিধা আছে? তাহলে আমরা 3টে জলবায়ুর অবস্থান দেখলাম, 3টে জলবায়ুর বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা দেখবো আর একটা জলবায়ু, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। দেখো এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্যসাগর। এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্যসাগর। এই যে সাগরটা আমরা দেখছি এটা হচ্ছে ভূমধ্যসাগর।
এবার যেই সমস্ত দেশগুলো ভূমধ্য সাগরের তীরে আছে সেখানে আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাবো। তো এশিয়ার কোন কোন দেশ আছে ভূমধ্য সাগরের তীরে? এইখানটা রয়েছে ইসরায়েল, তার পাশে রয়েছে সিরিয়া, তারপরে রয়েছে জর্ডন, তারপরে আমরা দেখতে পাবো তুরস্ক। এই অঞ্চলটাকে আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাবো। ম্যাপ খুলে দেখে নাও, 82 পাতার ম্যাপে সব পেয়ে যাবে এশিয়া মহাদেশের কোথায় কোথায় ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাবো। ইসরায়েল, লেবানন, জর্ডন, সিরিয়া, তুরস্ক। কি কি দেশের নাম বললাম? ইসরায়েল, কোথায় দেখতে পাবো? ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডন, তুরস্ক বা তুর্কি বা টার্কি। তাহলে এই দেশগুলোতে আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাবো। তাহলে এশিয়া মহাদেশের কোথায় কোথায় ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় সেটা বুঝতে পেরে গেছো, কোথায় কোথায় ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়। এবার আমরা দেখব ভূমধ্য সাগরীয় জলবায়ুর কি বৈশিষ্ট্য। অবস্থান দেখলাম কোথায় দেখা যায়। এবার উষ্ণতাতে চলে এসো। উষ্ণতা কত থাকে? ভূমধ্য সাগরীয় জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ খুব বেশি ঠান্ডাও নয় খুব বেশি গরমও নয়। এখানকার উষ্ণতা মোটামুটি ভাবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা অনেক বইতে 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পেয়ে থাকবে। ওই মোটামুটি ভাবে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। বৃষ্টিপাতের পরিমাণ থাকে 70 থেকে 100 সেন্টিমিটার। ভূমধ্য সাগরীয় জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 100 সেন্টিমিটার। আর এই জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে বৃষ্টি হবে, শীতকালীন বৃষ্টিপাত। ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত ঘটে। ভূমধ্য সাগরীয় জলবায়ুর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাতটা শীতকালে হবে। আমাদের দেশে যেমন মৌসুমী জলবায়ুতে গরমকালে বৃষ্টিপাত হয়, ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। এর ক্ষেত্রে 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে শুধু কোশ্চেনটা মরু জলবায়ু জায়গায় কি হয়ে যাবে? ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য দেখো, সেখানে 3টে বৈশিষ্ট্য আমরা লিখবো। বার্ষিক গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 100 সেন্টিমিটারের মতো থাকে, আর এখানে শীতকালে বৃষ্টিপাত ঘটে থাকে। তাহলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান আর বৈশিষ্ট্য আমরা দেখলাম। আবার একবার দেখি কোথায় দেখতে পাবো আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে। কোথায় দেখতে পাবো? ভূমধ্য সাগরের ধারে যে দেশগুলো রয়েছে ওখানে কোন কোন দেশ আছে? তুরস্ক, ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডন। এই দেশগুলোতে আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ুকে দেখতে পাবো। কি বৈশিষ্ট্য ভূমধ্য সাগরীয় জলবায়ু? কি দেখে চিনবো এটা ভূমধ্য সাগরীয় জলবায়ু কিনা? এটা একটা নাতিশীতোষ্ণ জলবায়ু। এখানে বার্ষিক গড় উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 100 সেন্টিমিটার। আর এখানে শীতকালে বৃষ্টিপাত ঘটে। হয়ে গেল কমপ্লিট। যদি বিবরণ চাই তাহলে অবস্থান এবং বৈশিষ্ট্য দুটোই লিখতে হবে। যদি কোশ্চেনেতে দেওয়া থাকে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বিবরণ দাও, তাহলে অবস্থান এবং বৈশিষ্ট্য দুটোকেই লিখতে হবে। কিন্তু যদি শুধুমাত্র অবস্থান চায় তাহলে শুধু অবস্থান লিখব। যদি বৈশিষ্ট্য চাই, জলবায়ুর বৈশিষ্ট্য জানতে চায়, তাহলে শুধু জলবায়ুর বৈশিষ্ট্য লিখব। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে ভূমধ্য সাগরীয় জলবায়ুর ক্ষেত্রে আমরা 3টে বৈশিষ্ট্য দেখলাম। সেই 3টে বৈশিষ্ট্য কী কী? বার্ষিক উষ্ণতার পরিমাণ 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 100 সেন্টিমিটারের মতো, আর বৃষ্টিপাতটা কখন ঘটে? শীতকালে ঘটে। তাহলে কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত ঘটে? ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত ঘটে। কোনো সমস্যা এই পর্যন্ত? কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে কোন কোন জলবায়ু দেখলাম আজকে আমরা? নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্য সাগরীয় জলবায়ু আর মরু জলবায়ু। এবার আমরা দেখব তুন্দ্রা জলবায়ু। এর অবস্থানটা খুবই সোজা, একটাই মাত্র দেশে দেখা যায়। কোথায় দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু?
রাশিয়ার উত্তরাংশে এই অংশটাকে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দক্ষিণ দিকে দেখতে পাচ্ছিলাম নিরক্ষীয় জলবায়ু, উত্তর দিকে দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু। কোথায় তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো? রাশিয়ার উত্তর দিকে। এখানে একটাই দেশ আছে, দেশটার নাম হচ্ছে রাশিয়া। তাহলে এশিয়া মহাদেশে রাশিয়ার উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। একটাই দেশ এশিয়া মহাদেশের উত্তর দিকে বা রাশিয়ার উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। ক্লিয়ার হয়ে গেছে? অবস্থানটা ক্লিয়ার হলো? যদি কোশ্চেন আসে তুন্দ্রা জলবায়ুর অবস্থান লেখো, তাহলে কি লিখবো? এশিয়া মহাদেশের উত্তরে রাশিয়ার উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। কোনো অসুবিধা এই পর্যন্ত? একদম সহজ সহজ জিনিস। এবার দেখবো বৈশিষ্ট্য। দেখো, তুন্দ্রা জলবায়ু হচ্ছে খুব শীতল জলবায়ু। ওখানে গ্রীষ্মকালে যে তাপমাত্রাটা থাকে আমাদের দেশে শীতকালেতেও ততটা কম হয় না। ওখানে গ্রীষ্মকাল যতটা ঠান্ডা আমাদের শীতকালেও ততটা ঠান্ডা হয় না। তাহলে সারা বছরই তাপমাত্রা খুব কম থাকে। উষ্ণতা কত থাকে? গ্রীষ্মকালে উষ্ণতা থাকে মোটামুটি ভাবে 3 ডিগ্রি থেকে 7 ডিগ্রি বা 3 ডিগ্রির একটু বেশি। আর শীতকালে থাকে হিমাঙ্কের নিচে। গ্রীষ্মকালে 3 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর শীতকালে সবসময় ঠান্ডা, শীতকালে বরফ পড়ে যায়। শীতকালে হিমাঙ্কের নিচে। শীতকালীন তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। এবার বৃষ্টিপাত। এই জলবায়ুতে বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়, অর্থাৎ বরফ পড়ে, জল হয়ে পড়েনি, একদম বরফ পড়ে আকাশ থেকে, যাকে আমরা বলি তুষারপাত। বৃষ্টিপাতের পরিমাণ এখানেও 25 সেমির কম, 25 সেমির কম। বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ঘটে। বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ঘটে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হয় না, খুবই কম, খুবই সামান্য, 25 সেন্টিমিটারেরও কম। বৃষ্টিপাত না হয়ে কি ঘটে? এখানে তুষারপাত ঘটে। মাঝে মাঝে বরফের ঝড় হয়, মাঝে মাঝে বরফের ঝড় হয়। যে ঝড়টা হয় সেই ঝড়ে আমাদের এখানে যেমন ধুলো উড়ে যায়, ওখানে ঝড়ের সাথে বরফ উড়ে যায়। মাঝে মাঝে বরফের ঝড় ঘটে। এই বরফের ঝড়টাকে ব্লিজার্ড বলে, একে ব্লিজার্ড বলে। আমাদের এখানে ঝড়ের সময় যেমন ধুলো, গাছের পাতা, এই সমস্ত জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, তুন্দ্রা জলবায়ুতে কিন্তু বরফ উড়ে যায়। তো সেই ঝড়টাকে বলা হয় ব্লিজার্ড। এই লাইনটা দিয়ে অনেক কোশ্চেন হয়। ব্লিজার্ড কি? কি লিখবে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে তুষার ঝড় ঘটে তাকে ব্লিজার্ড বলে। ওই লাইনটা দিয়ে কোশ্চেন আসতে পারে, ব্লিজার্ড কি বা ব্লিজার্ড কাকে বলে? উত্তর কি লিখবো? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে তুষার ঝড় ঘটে তাকে ব্লিজার্ড বলে। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে কোথায় দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু? রাশিয়ার উত্তর দিকে। এশিয়া মহাদেশের উত্তরে রাশিয়ার উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। কি বৈশিষ্ট্য? গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 3 থেকে 10 ডিগ্রি, শীতকালীন উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে, বৃষ্টিপাতের পরিমাণ থাকে 25 সেন্টিমিটারেরও কম, বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ঘটে, আর মাঝে মাঝে তুষার ঝড় ঘটে, একে ব্লিজার্ড বলে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। আজকে আমরা 5টা জলবায়ু দেখলাম, এখনো কিছু বাকি আছে যেগুলো আমরা পরের দিনের ক্লাসে দেখবো। কোশ্চেনের ভাষা একই রকমই হবে। কোশ্চেন আসতে পারে এশিয়া মহাদেশের কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়, শুধু একটু পাল্টে যাবে, তুন্দ্রা জলবায়ু দেখা যায়। তখন এর উত্তরটাও পাল্টে যাবে। কি লিখবো কোশ্চেনের উত্তরেতে? এশিয়া মহাদেশের উত্তরে রাশিয়ার উত্তরাংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। একই রকম ভাবে এই কোশ্চেনটা হয়তো পাল্টে যেতে পারে। কোশ্চেন আসতে পারে তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তখন কি বৈশিষ্ট্য লিখবো? তুন্দ্রা জলবায়ুর ক্ষেত্রে গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 3 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে, বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম,
এখানে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ঘটে আর মাঝে মাঝে তুষার ঝড় ঘটে বা বরফের ঝড় ঘটে, একে ব্লিজার্ড বলে। কোন কোন জলবায়ু পড়লাম আজকে আমরা? প্রথমে পড়েছিলাম নিরক্ষীয় জলবায়ু, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে দেখতে পাই, এই অঞ্চলটাতে দেখতে পেতাম আমরা নিরক্ষীয় জলবায়ু। উত্তর দিক থেকে দেখতে পাচ্ছি আমরা তুন্দ্রা জলবায়ু। তারপরে এই অঞ্চলটা দেখেছিলাম, এই অঞ্চলটাতে ছিল মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু। তারপরে দেখেছি আমরা মরু জলবায়ু, এই জায়গাটায়, এই জায়গাটা আর এই অঞ্চলটাতে আমরা দেখেছিলাম মরু জলবায়ু। তারপরে কি দেখেছি? এটা হলো মরু জলবায়ু। তারপরে কি পড়েছি আমরা? ভূমধ্যসাগরীয় জলবায়ু। সেটা কোথায় দেখেছি? এই অঞ্চলটাতে দেখেছি ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই অঞ্চলটাতে দেখেছি ভূমধ্যসাগরীয় জলবায়ু। তাহলে আজকে আমরা কটা জলবায়ু পড়লাম? আজকে আমরা 5টা জলবায়ুর কথা পড়েছি। 5টা জলবায়ু কি কি দেখেছি, কোথায় সেই জলবায়ুটাকে আমরা দেখতে পাই, আর তার কি কি বৈশিষ্ট্য। কারো কোনো সমস্যা আছে, কোনো অংশ বুঝতে পারোনি, এমন যদি কিছু থেকে থাকে আমাকে বলো, আমি আরেকবার বলে দেবো। খুব সহজ চ্যাপ্টার এটা। কালকে জলবায়ুটা শেষ হবে, পরশু দিন স্বাভাবিক উদ্ভিদটাকে শেষ করব, আরো 2-4 দিন হলে শেষ হয়ে যাবে। পরীক্ষা বোধ হয় এপ্রিল মাসের মাঝামাঝি করে হয়তো হবে, এবারে 30 নম্বরের কোশ্চেন হবে। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কি? আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম, এশিয়া মহাদেশের কোথায় কোথায় কী কী জলবায়ু দেখতে পাওয়া যায়, আর সেই জলবায়ুগুলোর কী কী বৈশিষ্ট্য আছে। ক্লাস শেষ করলাম।